ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য আবারও একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাস হলো রেলওয়ে আর পুলিশের জন্য স্পেশাল। একদম খতরনাক খতরনাক অঙ্ক দেওয়া আছে, আর সব প্রিভিয়াস ইয়ার থেকে দেওয়া আছে। আর প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমি সময় দেবো 1 মিনিট। তোমরা চেষ্টা করবে সবাই 1 মিনিটের মধ্যে উত্তর করে দেওয়া। না পারলে অবশ্যই আমি বলবো, তবে সেটা শর্টকাটে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই করবে। আর যেগুলো তোমার কাছে নতুন অঙ্ক মনে হবে অবশ্যই খাতায় নোট করে রাখবে, কারণ আজকে যে কোশ্চেন গুলো আছে সব প্রিভিয়াস ইয়ার আছে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নেক্সট যখন কোনো ক্লাস দেওয়া হবে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো এটার জন্য সময় থাকবে আমাদের 1 মিনিট। দেখো লেখা আছে একজন লোক এবং তার মেয়ের বয়সের গড় হচ্ছে 34 বছর। যদি 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হয় 14:5, তাহলে মেয়েটির বর্তমান বয়স কত? আর সময় আছে 45 সেকেন্ড। আমরা প্রত্যেক দিনের মতো ওপেনিংটা একটু হালকা ফুলকা দিয়ে করি, তারপর আস্তে 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 আমরা গতি বাড়াই। আশা করি এই কোশ্চেনটা সবাই পারবে। আমি যে বললাম, না পারলে অন্যজনে দেখেও অ্যান্সার করব। এখানে ভগবান পাপ নেয় না, আর এখানে সিবিআই তল্লাশি করতে আসবে না তোমার বাড়িতে, যে এসে দেখলো গাদা গাদা শুধু উত্তর, এরকম তো নয়। চলো, আর আছে 10 সেকেন্ড, স্পিড বাড়াও। সময় শেষ হলো এখন। তো লেখা আছে একজন লোক ও তার মেয়ের বয়সের গড় হচ্ছে 34। তো প্রথমে গড়টাকে আমরা মোট করে নেবো। যে মোট কত আছে। তো মোট কত আছে? 2 4 8, 2 3 6, 68। লেখা আছে যদি 4 বছর পর তাদের বয়সের অনুপাত হয় 14:5। আমরা জানি বা আমরা শিখেছি যে অনুপাতকে আমরা আগাতে বা পিছুতে পারবো না, একমাত্র এক্স ধরেই অনুপাতকে আগানো বা পিছানো যায়। আর আমরা প্রথম দিকে বলেছি এক্স ধরবো না। অঙ্কের এক্স আর জীবনের এক্স দুটোকে আমরা তালাক 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 দিয়েছি। তো অনুপাতকে আগানো বা পিছানো যায় না, যেটাকে আগানো বা পিছানো যায় সেটা হলো সমষ্টি যেটা থাকবে, সেটাকে আমরা আগাতেও পারবো পিছুতেও পারবো। তো লেখা ছিল 4 বছর পরে, তাহলে আমরা এটাকে 4 বছর পরে নিয়ে যাব। তাহলে বলো 68 ছিল, এটাকে 4 বছর পরে নিয়ে গেলে কত হবে বয়সটা? হ্যাঁ, এর সঙ্গে 4 যোগ করবো না, কারণ দুজন আছে, তাহলে 4 4 করে 8 যোগ হবে। তাহলে 8 যোগ হলো, তাহলে কত হলো? 76। এবার দেখো এখানে মোট সমষ্টি কত? এখানে মোট সমষ্টি হচ্ছে 19। অঙ্কে মোট সমষ্টি হচ্ছে 19, এখানে সমষ্টি হচ্ছে 76। এখানে সমষ্টি হচ্ছে 19, এখানে সমষ্টি হচ্ছে 76। তাহলে বলবো 19 সমানে হচ্ছে 76। 19 সমান 76 হলে 1 মানে কত হবে? 4। এবার বলেছে মেয়েটির বর্তমান বয়স কত? 1 মানে 4 হলে 5 মানে 20 হবে। কিন্তু 20 বছর উত্তর তো হবে না, কারণ এটা তো 4 বছর পরের বয়স। আমাকে বলেছে বর্তমান বয়স কত, আমাকে 4 পিছিয়ে যেতে হবে নাকি? আমাকে 4 বছর পিছিয়ে যেতে হবে। এটা তো যে বয়সটা বলা ছিল সেটা তো 4 বছর পরের বয়স। তাহলে বলেছে মেয়েটির বর্তমান বয়স কত, তাহলে অ্যান্সার করলে কত হবে বলো? এ বি সি ডি অ্যান্সার করলে কত হবে? দেখো উত্তর ডি হবে, কোনোটি নয়। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি, কোনোটি নয়। দেখো প্রথম অঙ্কই শুরু হয়ে গেল কোনোটি নয় দিয়ে। তাহলে ভাবো আজ কি খেলা হবে। আজকে ভয়ঙ্কর রকম খেলা হবে। পরের কোশ্চেন দেখো লেখা আছে 140 লিটার তরলে 90% অ্যাসিড এবং বাকিটা জল আছে। চলো, সময় শুরু তো অবশ্যই হয়ে যাবে। তরলে জলের শতকরা হার 12.5% করতে মিশ্রণে কত জল ঢালতে হবে? দারুণ কোশ্চেন। আশা করবো তোমরা 1 মিনিটের মধ্যে সবাই উত্তর করবে, নিজে নিজে করবে। কারণ আমি আজকে যে কোশ্চেন গুলো তুলেছি সেগুলো ম্যাক্সিমামটা হচ্ছে রেলের প্রিভিয়াস ইয়ার বা হচ্ছে পুলিশের থেকে। তো সবার জন্য কিন্তু দারুণ ভাবে ইম্পর্টেন্ট। চেষ্টা করো উত্তরগুলো নিজে নিজে দেওয়ার। 140 লিটার তরলে 90% অ্যাসিড এবং বাকিটা জল আছে। তরলে জলের শতকরা হার 12.5% করতে মিশ্রণে কত জল ঢালতে হবে?
আর আছে মাত্র 20 সেকেন্ড। দেখা যাক 20 সেকেন্ডের মধ্যে আর কে কে উত্তর দিতে পারছো। কয়েকজন উত্তর দিয়েছো 6 লিটার, এবার উত্তর আসছে 4 লিটার, এবার উত্তর আসছে 3 লিটার। ঠিক আছে, লিটারও কনফিউজ হয়ে যাবে যে আমি কার। হ্যাঁ, দেখা যাক উত্তর কি হয়। চলো শুরু হোক। তাহলে 140 লিটার তরলে 90% অ্যাসিড আছে। আমরা বলেছিলাম যখন এটা হচ্ছে অ্যালিগেশন মিক্সচারের অঙ্ক, অ্যালিগেশন মিক্সচারের সঙ্গে পার্সেন্টেজ একসঙ্গে ঢুকে আছে। যখন এই ধরনের কোনো কোশ্চেন থাকবে, প্রথম আমাদের কাজ হবে, যে কাজটা হবে সেই কাজটা হলো আমরা পার্সেন্টেজ দেখবো না, আমরা এগুলোকে রেশিওতে কনভার্ট করে নেবো। এই রেশিওতে কনভার্ট করলেই অর্ধেক অঙ্ক হয়ে গেল। রেশিওতে কি করে কনভার্ট করব? টোটাল ছিল আমার 140 লিটার, 140 লিটার টোটাল আছে, 90% অ্যাসিড আছে। তাহলে এইটাকে আমরা অনুপাত করব। অনুপাত কি করব? 90% মানে আমরা বলবো, এইভাবে বলবো যে 90/100, 90/100, বা এটাকে আমরা বলবো 9:10, 9:10। তাহলে টোটালটা হচ্ছে 10, তাহলে 10-এর মধ্যে যদি 9 হয়ে যায় তাহলে বাকি থাকলে কত? মোটটা আমার 10, কারণ পরীক্ষায় যখন নম্বর পাই 10-এর মধ্যে 9 পাই। তাহলে 10 আর 10-এর মধ্যে 9 হয়ে গেল, তাহলে আর একটা অনুপাত কত হলো? 1। তাহলে কত হলো? 9:1। তাহলে এই যে পুরোটা ভাঙা আছে সেটা কি হিসেবে ভাঙা আছে? 9:1 অনুপাতে ভাঙা আছে। তাহলে যখন এই ধরনের কোনো কোশ্চেন থাকবে, প্রথমে আমার কাজ হলো এটাকে রেশিওতে কনভার্ট করে নেওয়া। রেশিওতে কনভার্ট করলে বিশ্বাস করো অঙ্ক একদম ছুমন্তর হয়ে যাবে। তাহলে এখানে মোট 9:1 হলো, মানে মোট এখানে 10, 10 মানে 140, 10 মানে 140 হলে 1 মানে হবে 14, 1 মানে 14 হলে 9 মানে হবে 126, আর 1 মানে তো আমার 14ই হয়ে গেল। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে? অঙ্কতে এখানে মোট 10, এখানে মোট 140, তাহলে 10 মানেই হলো 140, 1 মানে হলো 14, 1 মানে 14 হলে 9 মানে 126, 9 মানে 126, আর 1 মানে আমার 14ই হলো। এবার যে জায়গাটা তোদের কনফিউশন হয়েছে, অনেকে ভুলভাল উত্তর দিয়েছিস, অনেকে উত্তর দিয়েছিস জানি না জেনে না না জেনে, যে জায়গাটা তোরা ফাঁদে পড়বি সেই জায়গাটা এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। এই কোশ্চেনটা লেখা আছে, দেখ এটা লেখা আছে 90% অ্যাসিড আছে, কিন্তু পরবর্তীকালে যেখানে লেখা আছে 12.5%, কি লেখা আছে বলতো? জলের শতকরা 12.5%। মানে জলটা দেওয়া আছে, একটাই দেওয়া আছে অ্যাসিড, একটাই দেওয়া আছে জল। আচ্ছা বলতো, জল যদি 12.5% হয় তাহলে অ্যাসিড কত পার্সেন্ট হবে? জল যদি 12.5% হয় তাহলে অ্যাসিড কত হবে? হ্যাঁ, এটাকে অ্যাসিডে কনভার্ট করতে হবে। অ্যাসিডে কনভার্ট না করলে কিন্তু উত্তর হবে না একদম। মানে তোকে এই সম্বন্ধে অঙ্ক যদি আগে থেকে প্র্যাকটিস না করে থাকিস তো ভুল করবিই করবি। কারণ আমরা যেটা করে অভ্যস্ত, দেখ সেই অঙ্কটাই আছে, শুধুমাত্র একটু পারা পেছনটা পাল্টে দিল, একটু পারা পেছনটা পাল্টে দিল। তাহলে কি করবো? 87.5, কারণ আমার যদি 12.5% ওয়াটার হয় তাহলে হবে 87.5। এটাকে আমি আবার 100 করে করবো, তার মানে 87.5 কে আমি কি বলতে পারি? 87/1/2। ভেঙে নাও ভগ্নাংশে, 2 7 14, 2 8 16, 1 17, 174, 175। তাহলে হলো 175/2, পার্সেন্টেজ মানে নিচে 100 বসাবো, 25 4 100, 25 7, তাহলে হলো দেখো 7:8, 7:8। তাহলে মোট আমার হচ্ছে 8, 7/8, তাহলে টোটালটা হচ্ছে 8। 8-এর মধ্যে যদি 7 হয় তাহলে একটা কত পড়ে থাকলো? 1। দেখো অঙ্কটা কিন্তু বড় নয়, আমি তোমাকে বোঝাচ্ছি ডিটেলসে। অঙ্কটা তো এইটুকুর মধ্যেই হয়ে যাবে, এইটুকু বক্সের মধ্যেই অঙ্ক হয়ে যাবে। তাহলে কি করলাম? এই জায়গাটা বুঝতে হবে যে একটা আছে অ্যাসিড, এটা কিন্তু অ্যাসিড নয়, এটা হচ্ছে জল। তাহলে 12.5% জল হলে অ্যাসিড হবে 87.5 বা 87/1/2। আমি এটাকে ভগ্নাংশ করে নিলাম। 90% মানে 90/100 যেমন হয়, এটাকে আমরা ভগ্নাংশে করে নিচ্ছি। এটা হলো 7/8। তাহলে 8-এর মধ্যে যদি 7 হয় তাহলে একটা কথা হবে 1। এবার দেখে নাও কি মিশিয়েছে। জলের শতকরা হার 12.5% করতে হলে কত জল ঢালতে হবে? তাহলে এটা আমার মেশানো হয়েছে, এটা ওয়াটার, এটাকে মেশানো হয়েছে, এটাকে মেশানো হয়নি, ফিক্সড আছে। 7 কয়ে 126 হয় গো, 7 কয়ে 126 হয়, 7 18 126 হয়। তাহলে এর সঙ্গে 18 গুণ করে দাও, তাহলে 18 হলো, তাহলে ছিল 14 হলো 18, তাহলে মেশালো কত? মেশালো হচ্ছে 4। ঠিক আছে, তাহলে ছিল 14 হলো 18। দেখো অঙ্কটা কিন্তু এইটুকু করায়,
কিন্তু এটাকে করার জন্য তোমাকে এটা আবার ভাঙতে হলো। এটাকে যদি না ভাঙো তাহলে উত্তর তোমাদের কারো 6 আসবে, কারো 5 আসবে, কারো 3 আসবে। এই অঙ্কটা খাতায় নোট করে রাখবে, একটু নতুন ধরনের অঙ্ক পেলে। এরকম অঙ্ক তোমরা আগে করেছো জানি, কিন্তু এই জায়গাটা কিন্তু তোমরা সেম করেছো। এই জায়গাটা কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আলাদা আছে। তো মনে রাখবে, যে একটু করে খেয়াল রাখবে যে এই অঙ্কটা একটু আলাদা আছে। 12.5% করলে তো হবে না, 1/8 আসবে। পরে দেখো এই অঙ্কটা, দেখো দারুণ অঙ্ক আছে একটা। হুম। রহিম একটা ছাগল ও একটা ভেড়া মোট 14,250 টাকায় কিনলো। সে ভেড়াটিকে 10% লাভে ও ছাগলটিকে 20% ক্ষতিতে বিক্রি করে দেখলো যে পশু দুটি সমান দামে বিক্রি হয়েছে। তাহলে কম মূল্যের পশুটির ক্রয় মূল্য কত? দেখ, প্রফিট লসের অঙ্ক খুব সুন্দর করে দেখ, চেষ্টা করো। আর না হলে তো শেষ অপশন আছে, লোকের দেখেও অ্যান্সার আমরা, উত্তরটা আমাদের দেওয়া চাই। তো ওটা করে লাভ হবে না, নিজে নিজে করো। না পারলে পাস দাও। যে দেখো, যেমন ক্রিকেট খেলা আমরা যখন দেখি, ভালো যখন বল থাকে সেই বলকে সম্মান দেওয়া উচিত। বাউন্সার বল, গুগলি বল, এই বলকে যদি আমরা মারধর করতে যাই তাহলে কিন্তু আউট হয়ে যাব আমরা। চলো, সময় শেষ হয়ে গেল একদম। চলো দেখো অঙ্কটা কত সহজে করব, দেখো বিরাট সোজা করবো আজকে। লেখা আছে যে একটাতে 10% লাভ, তাহলে 10% লাভ মানে 110, এটা কি সিপ। আর ছাগলটা কি বলেছে 20% ক্ষতি, তাহলে 20% ক্ষতি মানে হচ্ছে 80। ঠিক আছে, আচ্ছা সমান থাকলে কি হয় গো? সমান থাকলে কি হয়, কি শিখেছিলাম? যদি কোনো জায়গায় সমান থাকে তাহলে সমান থাকলে কি হয়, উল্টে যায়। শূন্য গুলো কেটে করে নাও, 8:11। তাহলে এখানে মোট দাম হচ্ছে 19, অঙ্কে মোট দাম হচ্ছে 14,250। তাহলে 19 সমানে হলো 14,250। এক মানে কত বলেছে, কম মূল্যে পশুটি, তাহলে কম কোনটা ছিল 8, তাহলে 8 মানে কত? বাস উত্তর হয়ে গেল। কাটাকাটি করে দাও, বলো কত উত্তর আসছে। দারুণ জিনিস ভাই, হ্যাঁ সাংঘাতিক অঙ্ক। এই অঙ্কটা বইয়ে যেটা আছে সেটা পুরো এক পাতাতেও শেষ করে নাই ওরা। হ্যাঁ, মোটামুটি 1.5 পাতা লাগিয়েছে। আর দেখ আমরা শুধুমাত্র এটা লিখলাম, লিখে সেট করে উল্টে দিলাম। তাহলে দেখ, একটা বলেছে 10% লাভ মানে 110, একটা বলেছে 20% ক্ষতি মানে 80, দুটোই বলেছে সমান হয়, যখন বিক্রি করেছে সমান হয়। তাহলে আমরা সমান মানে কি জানি, যে 2a সমান 3b। এখানে যদি a এর মান বার করতে হয় তাহলে a সমান 3 হয়, b সমান 2 হয়। বলেছিলাম না, যে যার সে তার নয়, যে যার সঙ্গে থাকে সে তার নয়, সে হচ্ছে অন্য কারো। ঠিক আছে, তো মোট এখানে 19, 19 মানে হচ্ছে 14,250, এক মানে কত, 8 মানে কত, বা সঠিক উত্তর চলে এসেছে তাহলে 6,000। উত্তর হয়ে গেল 6,000। খাতায় কিন্তু নোট করে রাখতে পারো যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এই কোশ্চেনটা ছিল রেলওয়ে গ্রুপ ডি এর কোশ্চেন, এটা ছিল রেলওয়ে গ্রুপ ডি এর কোশ্চেন। পরে দেখো, দেখো এই কোশ্চেন সবাই পারবে। সময় শুরু হয়ে গেল এখন। 45√2 মিটার কর্ণ বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য 8 মিটার হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? অঙ্কটা দেখে অনেক বড় মনে হলেও দেখো খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে, একটু যদি খাতা পেন নিয়ে চেষ্টা করতে থাকো তাহলে। আর যে বাড়িতে চুপটি করে বসে থাকো, বসে বসে চা খাও আর অঙ্ক দেখার অ্যামেজ নাও, তাহলে দেখতেই থাকবে। চলো, আর আছে আমাদের কাছে 20 সেকেন্ড। অপশন আছে 1362, 1787, 1540, আর হচ্ছে কোনোটি নয়। সহদেব উত্তর একটা দিয়েছে 2009। দেখা যাক 2009 হয় কিনা। চলো, এটার জন্য আর আমরা সময় দিতে পারবো না, সময় শেষ। তাহলে অঙ্ক আমরা যা বলেছে আমরা সেভাবে করতে থাকবো। কি বলেছে না, একটা বর্গক্ষেত্র আছে, কর্ণ আছে,
কর্ণটা বলা আছে 45√2। আচ্ছা, বর্গক্ষেত্রে কর্ণের ফর্মুলা কি? কর্ণের ফর্মুলা জানলে উত্তর কিন্তু হয়ে যাবে। বর্গক্ষেত্রে যে কর্ণ আছে তার ফর্মুলা কি? হচ্ছে বাহু√2। তাহলে বাহু যদি আমার এ হয় তাহলে হচ্ছে a√2। তাহলে a√2 সমানই হচ্ছে 45√2। তাহলে √2 কেটে গেল, তো এ হচ্ছে 45। তাহলে 45 মানে কোনটা? বাহু পেলাম। তারপর কি দেখবো যে বর্গক্ষেত্রে পরিসীমা আয়তক্ষেত্রে পরিসীমার সমান। তাহলে বলো বর্গক্ষেত্রে বাহু যদি 45 হয় তাহলে পরিসীমা করলে কত হবে? বর্গক্ষেত্রে পরিসীমা যদি 45 হয় তাহলে বাহু যদি 45 হয় তাহলে পরিসীমা হবে 4 দিয়ে গুণ হবে, তাহলে হবে 180। তাহলে এটা হলো পরিসীমা বা হচ্ছে পেরিমিটার। কি হলো এটা? পেরিমিটার। অঙ্কে লেখা আছে যে এটা আবার কার সমান? না, এটা হচ্ছে আয়তক্ষেত্র যেটা আছে তার পরিসীমার সমান, মানে আয়তক্ষেত্রে পরিসীমা হলো 180। আবার লেখা আছে এক জায়গায় যে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য হচ্ছে 8। হ্যাঁ গো, আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তার মানে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ সমান হচ্ছে 180। তাহলে বলো লেন্থ প্লাস ব্রেথ সমান কত হবে? 90 হবে। তার মানে এবার দেখো পারবে, দুটো সংখ্যার যোগফল হলো 90 আর দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য হচ্ছে 8, মানে লেন্থ মাইনাস ব্রেথ সমান হচ্ছে 8। তাহলে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 90, দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে 8। তাহলে যেখানে যেখানে দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল থাকে সেখানে আমরা সংখ্যাগুলো কি করে বার করতে হয় সবাই জানি। সেখানে সংখ্যাগুলো বার করতে হয় একবার যোগ করে 2 দিয়ে ভাগ, একবার বিয়োগ করে 2 দিয়ে ভাগ, একবার যোগ করে 2 দিয়ে ভাগ আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে একবার যোগ করে 2 দিয়ে ভাগ করো, 98 ভাজিত 2 মানে হবে 49। তাহলে লেন্থটা পেয়ে গেলাম 49। আর একবার কি করব? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, দেখো চলে আসবে 41। তাহলে লেন্থ আর ব্রেথ পেয়ে গেলাম 49 আর 41। বলে যে ক্ষেত্রফল কত? তাহলে গুণ করে দাও, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে দেখো অঙ্কটা যেভাবে বলেছে আমি সেভাবে করতে করতে গেলাম, একদম ডিটেলসে করলাম। এখানে না কোনো শর্টকাট বলেছি না কোনো ব্রডকাট বলেছি, শুধুমাত্র অঙ্কের ভাষাকে আমরা এখানে অঙ্কের যে যে ভাষা ছিল সেই ভাষাটাকে আমরা বোর্ডে অ্যাপ্লাই করলাম। দেখো আর অঙ্ক এখানে হয়ে গেল। সঠিক উত্তর হবে কোনোটি নয়। পরের দেখো কি বলবো, এটাও ভাই ওয়ান অফ দ্য বেস্ট কোশ্চেন আমার চোখে। এ বি একত্রে একটা কাজ 30 দিনে করতে পারে, এ 16 দিন কাজ করে, পর বি একা কাজটি 44 দিনে শেষ করে। পুরো কাজটি বি একা কত দিনে শেষ করবে? আমার চোখে মানে এই অঙ্কটা আমরা আগেও করেছি, হয়তো আমাদের মনে নেই। বেস্ট অঙ্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে, মানে এই যে ধরতে না পারিস তাহলে একদম পুরো শেষ হয়ে যাবে। চলো আর আছে তোমাদের কাছে 25 সেকেন্ড। চলো সময় হয়ে গেল শেষ। তাহলে এ কিভাবে ধরবো ভালো করে দেখো, বারবার ভুলে যেও না। কারণ প্র্যাকটিস মানে হচ্ছে বারবার রিভিশন দেওয়া, রিভিশন দেওয়া, রিভিশন দেওয়া। এবার যদি প্রত্যেকদিন তুমি ভুলে যাও নতুন অঙ্ক তাহলে তোমার কাছে সবই প্রত্যেকদিন নতুন মনে হবে। এ বি একটা একত্রে কাজ করতে পারে 30 দিনে। এ একা 16 দিন কাজ করেছে, বি করার পর বি একা কাজটি 44 দিনে করেছে, বি 44 দিন করেছে। আচ্ছা, এ 16 দিন করেছে, বি যেটা বাকি কাজ ছিল সেটা করেছে 44 দিনে। তার মানে বিও তো 16 দিন কাজ আছে, 44-এর মধ্যে তো 16 ঢুকে আছে। ইয়েস অর নো? হয়তো একসঙ্গে করেনি, কিন্তু কখনো যখনই হোক কাজ করেছে তখন তার ক্ষমতা নিয়ে সে কিন্তু 44 কাজ করেছে, 44-এর মধ্যে কিন্তু 16 আছে। তাহলে আমি বলতে পারি এও একটা কাজ করেছে 16 দিনে, বিও করেছে 16 প্লাস এটা কত হবে বলো বিয়োগ করে। ম্যাম আমরা দেখো অঙ্কটা কিভাবে ধরবো, দেখো একদম সুমন্তর করে দেবো, 28। তাহলে আমরা এই অঙ্কটা এভাবে ভেঙে নিতে পারি যে বি কাজটা করেছে 16 প্লাস 28 দিনে। আমি বারবার বলছি বি কিন্তু এর সাথে কাজ করেনি, কিন্তু পরে কাজ করলেও ও তো যেটা ওর ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে কাজ করেছে। 44 হতে গেলে 16 তো অতিক্রম করতেই যেতে হবে, সে পরেই কাজ করুক আর আগেই কাজ করুক আর মাঝেই কাজ করুক।
তাহলে 16 দিনে কত কাজ করবে? 16/30 করবে। কাটাকাটি করে দাও, 2 8 16, 2 15 30, তাহলে 15-র মধ্যে 8 হয়ে গেল, বাকি থাকলো কত? 7। বাকি থাকলো কত? 7। অঙ্কে বাকি 28, তাহলে 7 মানে 28, 1 মানে কত, আর 15 মানে কত? তাহলে 7 4 28, 15 4 60, তাহলে অ্যান্সার হয়ে গেল 60। 28 কোথায় পেলাম? এই যে 16 কাজ হয়ে গেল, বাকি থাকলো কত? 28। অঙ্কে 15-র মধ্যে 8 হলো, বাকি থাকলো কত? 7। 7 মানে 28, 1 মানে কত, আর হচ্ছে 15 মানে কত? 7 মানে 28, 1 মানে কত, তাহলে এই 15 মানে কত? বারবার বলছি ভুলে যেও না, বাম্পার কোশ্চেন, না ধরতে পারলে ক্ষমতা নেই কে উদ্ধার করে দিই। সঠিক উত্তর হবে অপশন সি, 60 দিন। পরে দেখো, যদি কোনো বস্তুর ক্রয় মূল্য, যদি কোনো বস্তুর বিক্রয় মূল্য, সরি, যদি কোনো বস্তুর বিক্রয় মূল্য 3 গুণ এবং ক্রয় মূল্যের দ্বিগুণ করা হয়, তবে লাভের পরিমাণ হয় 65%। পূর্বের লাভের শতকরা হার কত ছিল? আজকে উত্তর মাত্র কয়েকজনের দিতে পারছি। দাদা প্রথমে যা বলে দিলে, লোকে দেখতেও আর ভয় লাগছে নাকি? না বললে তাদের অভ্যাস হয়ে গেছিল যে কারো দেখে অ্যান্সার দেবার। চলো, আর আছে মাত্র 10 সেকেন্ড। সময় হয়ে গেল শেষ। তাহলে বলেছে বস্তুর বিক্রয় মূল্যের 3 গুণ ক্রয় মূল্যের দ্বিগুণ করা হয়, তবে লাভের পরিমাণ হয় 65%। আমি লিখবো ক্রয় মূল্য আর লিখবো বিক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি 100 হয়, যেহেতু আমাকে বলেছে লাভের পরিমাণ হয় 65%, তাহলে বলো বিক্রয় মূল্য কত হবে? 100 টাকায় কিনেছে, লাভ করেছে 65%, তাহলে হবে 165। এইটা কি গো? এটা বলেছে যদি বিক্রয় মূল্য 3 গুণ করা হয়, তাহলে এটা 3 গুণ করে এসছে, তাহলে 3 ভাগ করলে কত আসবে? এটা তো কোনো সংখ্যার 3 গুণ ছিল, তুমি ভাগ করলে আসবে 55। এটা কি বলেছিল? ক্রয় মূল্য দ্বিগুণ করা হয়, এটা তো দ্বিগুণ করেছে, তাহলে এর যেটা ছিল অরিজিনাল কত ছিল? 50। তাহলে বলেছে পূর্বে লাভের শতকরা হার কত? তাহলে পূর্বে 50 টাকা দাম ছিল, 55 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ করেছে 5। তাহলে 50-এ লাভ করে 5, একে কত, আর 100 কত? সঠিক উত্তর হলো অপশন ডি, 10%। ল্যাঙ্গুয়েজটা কেমন বল? ঘোরানো ফেরানো, এদিক ওদিক সেদিক, অঙ্কের ভাষাটাই কেমন, ল্যাঙ্গুয়েজটাই কেমন। পরে দেখো, চলো। নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে, এটা সবাই পারবে, দেখো। 10 ও 15 কিলোমিটার, নদীপথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? এই অঙ্ক যদি না পারো, দেখো 25টার মধ্যে হয়তো 4 5টা কঠিন থাকবে, কিন্তু বাকিগুলো সোজা থাকবে, সেটা কিন্তু তোমাকে সহজেই বলতে হবে। এতক্ষণে ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স এর উত্তর আসছে, দলে দলে যোগদান দিয়ে আমাদের সভাকে সাফল্যমণ্ডিত করছে। প্রসেনজিতে উত্তরে প্রথম দেখলাম মনে হয়। চলো, সময় হয়ে গেল শেষ। তাহলে নৌকার স্রোতের বেগ বলেছে, তাহলে নৌকার স্রোতের বেগ বললে এই যে 10 আর 15, তাহলে আপ আর ডাউন, সরি 10 আর 5, তাহলে আপ ডাউন কি করে বার করি? একবার যোগ, একবার হচ্ছে বিয়োগ। হ্যাঁ গো, যেতে হবে 45 কিলোমিটার, যেতে হবে 45 কিলোমিটার, তাহলে 45 কিলোমিটার যেতে 15 কিলোমিটার/আওয়ারে কত সময় লাগবে? 3 ঘন্টা সময় লাগবে। ওই রাস্তাটায় 5 কিলোমিটার/আওয়ারে ফিরে আসবো, কত সময় লাগবে? 9 ঘন্টা সময় লাগবে।
তাহলে মোট কত সময় লাগলো? 12 ঘন্টা। 45 কিলোমিটার রাস্তা, 15 কিলোমিটার পার আওয়ার যাচ্ছিস, তাহলে 3 ঘন্টা লাগলো। 45 কিলোমিটার রাস্তা, 5 কিলোমিটার পার আওয়ার আসছিস, তাহলে কত সময় লাগলো? 9 ঘন্টা। তাহলে মোট লাগলো 12 ঘন্টা। সঠিক উত্তর হবে অপশন বি। এটাও আশা করছি সবাই পারবে। যদি √2 = 1.414 প্রায় হয়, তবে 3/√2 সমান কত হবে? ক্যালকুলেটর ইউজ করিস না, কারণ আমরা যদি পরীক্ষা হলে ক্যালকুলেটর না পাই, তো এখানে হিরো সেজে আমার লাভ নেই। জিরো থাকলে জিরোরও একটা দাম আছে। যদি ডান দিকে বসে যায়, হয়তো বাঁ দিকে না বসে যদি ডান দিকে বসে যায়, তাহলে তারও একটা দাম আছে। সুতরাং সায়ন ভাই কেমন আছো? অনেকদিন দেখি নাই তোমাদেরকে, খুব মিস করছি। দেখো, তাহলে আমরা জানি যে এই অঙ্কগুলো থাকলে কি করতে হবে, করণী করতে হবে। মানে রুটটাকে তুলতে হবে। রুটটাকে তুলতে গেলে নিচে √2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এটাও √2 দিয়ে গুণ করব, আবার এটাকেও আমরা √2 দিয়ে গুণ করব। তাহলে উপরটা হয়ে গেল 3√2, আর নিচে দুটো রুট সমান, দুটো √2 মানে একটা রুট শুধুমাত্র 2 পেয়ে গেলাম। এবার 3 দেখো এটা পেয়ে গেছি কত, 1.414/2। এটাকে ভাগ করে দাও, তাহলে উত্তর পেয়ে যাবে। বলো উত্তর বললে কত হলো, এ, বি, সি না ডি? তাহলে আমরা জাস্ট এটা করণী করে নেবো। দশমিকটা রুটটাকে তোলার জন্য উপর নিচে গুণ করে দেবো। উত্তর হলো অপশন এ। পরে দেখো, এটার জন্য সময় দেবো মাত্র 30 সেকেন্ড। এটা কিন্তু আমি সলিউশন বলবো না। এটা যদি না পারো তাহলে কাজ করে খেতেও পারবে না। একজন শ্রমিক 10 দিনের কাজ 540 টাকা আয় করে, তাহলে 432 টাকা উপার্জন করতে তাকে কদিন কাজ করতে হবে? আর আছে 10 সেকেন্ড। এটা কিন্তু বলে দেবো না, পারলে ভালো, না পারলে দর্শক হয়ে দেখো। চলো, সময় শেষ। সঠিক উত্তর হয়ে গেল অপশন 2। নেক্সট। বাহ, আবারও একটা সুন্দর কোশ্চেন। দু একটা কোশ্চেন সোজা সোজা দিয়েছি, না হলে পরের দিন থেকে ক্লাস আবার তোরা জয়েন করবি না। ঠিক আছে? যেমন পরীক্ষা হলে জিজ্ঞাসা করে প্রধানমন্ত্রীর নাম কি, মুখ্যমন্ত্রীর নাম কি। তো সেই হিসাবে কয়েকটা কোশ্চেন সোজা দেওয়া আছে। দেখ কি লেখা আছে। এ বি কোনো একটা কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু এ কাজ শেষ হওয়ার 5 দিন পূর্বে কাজ ছেড়ে চলে যায়। যদি অবশিষ্ট কাজ বি 18 দিনে শেষ করে, তাহলে কাজটি আলাদাভাবে বি কতদিনে করবে? আশা করি এই কোশ্চেনটা অনেকে নতুন দেখছিস, মানে যারা প্রচুর প্র্যাকটিস করেছিস, আশা করি এই কোশ্চেনটা নতুন দেখছিস। কিন্তু কোশ্চেনটা খুব সোজা, শুধু একবার ভালো করে পড়লি দেখ হয়ে যাবে। এ বি একটা কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে, তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু এ কাজ শেষ হওয়ার 5 দিন পূর্বে কাজ ছেড়ে চলে যাচ্ছে। যদি অবশিষ্ট কাজকে 18 দিনে শেষ করে, তাহলে আলাদাভাবে বি কতদিনে কাজ করবে? চলো, সময় হয়ে গেল শেষ। তাহলে দেখো, এ বি একটা কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারছিল। এ কাজ শেষ হওয়ার 5 দিন পূর্বে, ধরো এখানে কাজ শেষ হয়েছে, 5 দিন পূর্বে এ চলে গেছে। যেটা অবশিষ্ট কাজটা বি 18 দিনে করে, তাহলে এই যে 5 দিনের কাজ ও করছে কদিনে? 18 দিনে। 5 দিনের কাজ করছে 18 দিনে। মোট কত কাজ ছিল? 20। তাহলে 20 কাজ করতে কত সময় লাগবে? একদম এক ছোবলে ছবি হয়ে যাবে। হ্যাঁ। নেক্সট দেখো। পরে
5 জন পুরুষ ও 7 জন মহিলা একটা জমি 10 দিনে চাষ করতে পারে, 20 জন পুরুষ ও 42 জন মহিলা ওই কাজটি 2 দিনে করতে পারে, তাহলে 10 জন পুরুষ ও 15 জন মহিলা ওই কাজটা কত দিনে করবে? দেখো টাইম এন্ড ওয়ার্ক থেকে কিন্তু ভালোই রকম কোশ্চেন রয়েছে আজকে, মোটামুটি 2, 3, 4টে করেই চলে এলাম, 11টার মধ্যে 3, 4টে হয়েই গেল টাইম এন্ড ওয়ার্ক। চলো এটা আশা করি সবাই পারবে, তবে দেখার মধ্যে 1 মিনিটের মধ্যে কে কে উত্তর করতে পারছো। আর টাইমটা আমাদেরকে বাঁচাতে হবে, যেহেতু প্র্যাকটিস ব্যাচে পড়ছি, লার্নিং ব্যাচ নয় যে হ্যাঁ করতে পারলি খুশি। এখন আর খুশি নয়, কত সময়ের মধ্যে করতে পারছি সেটা করলেই খুশি। উত্তর এসেছে, তন্ময় বলেছে ডি। দেখা যাক বাকিদের উত্তর কত হয়। চলো 1 মিনিটের পর কিন্তু উত্তর আর দেবে না, উত্তর দিয়ে কিন্তু আর লাভ হবে না। চলো তো প্রথম অঙ্ক সাজিয়ে নেবো আমরা, যে 5 জন পুরুষ 7 জন ওমেন একটা কাজ করতে পারে 10 দিনে, 20 জন পুরুষ 42 জন ওমেন ওই কাজটা করতে পারে 2 দিনে, তাহলে 10 জন পুরুষ 15 জন মহিলা ওই কাজটা কদিনে করতে পারবে? কি করব, গুণ করব, 10×5=50। গুণ করবো তো আমরা, 10×5=50 ম্যান প্লাস 70 ওমেন, আবার এরা গুণ করব এবার পাশে লিখবো না, একদম নিচে লিখে দেবো, 2×20=40, 2×2=4, 84। এখানেই বিয়োগ করে দেবো, আমরা তো জানি বিয়োগই হবে আলটিমেট, তো এখানেই বিয়োগ করে দেবো, কাউকে দেখাবার দরকার নেই আমাদের। 10 সমান দিয়ে দেবো এখানে, 10=14, কারণ আমাদেরকে স্পিডে করতে হবে, ওই সমান দিলাম ওই দিক থেকে এদিকে নিয়ে এলাম, ওটা শেখার সময় ঠিক ছিল। যখন তুমি অঙ্ক জানো যে আমাকে বিয়োগ করতে হবে, একদিকে নিয়ে আসতে হবে, তো আমি তলায় তলায় লিখে ফেলবো। তো 5 মানে হচ্ছে 7, তাহলে 5 জন ম্যান সমান হচ্ছে 7 জন ওম্যান। এবার আমরা অঙ্কটাকে উমেনে কনভার্ট করে নেবো, তবে সুবিধা হবে। দেখো 5 এখানে দেওয়াই আছে, তাহলে 5 মানে হচ্ছে 7, তাহলে আগে থেকে 7 জন ছিল, তাহলে 7 সাথে হলো 14, তাহলে 14 জন করতে পারছে 10 দিনে। এই তো 5 জন মানে তো 7 জন, তাই 5 জন মানে তো 7 জন বেরোলো, তার সঙ্গে আরো 7 জন ছিল মানে 14 জন, এই 14 জন করতে পারছে 10 দিনে। কোশ্চেন যেটা দেওয়া ছিল, তাহলে 5 মানে 7 হলে 10 মানে হবে 14, তাহলে 14 প্লাস এখানে আছে 15 জন, তাহলে 29 জন, তাহলে বাই 29 ভাগ করো। দেখো উত্তর এটা 5 দিয়ে যাবে না, দেখো 4 দিয়ে যাবে, কারণ ডি 29 তো একটা আসবেই আসবে, তাহলে 4×24/29 হবে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি। আশা করি বুঝতে পেরেছো। এই অঙ্কটা অনেকে নতুন দেখছিস, আজ প্রথমেই বলেছিলাম আজকে অঙ্ক খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে। দেখ জটিল শুধু এরকম অঙ্ক নতুন দেখছিস। বলছে 5 বছরে 25 গুণ হয়, 7 বছরে 36 গুণ হয়, এবার সুদের হার চেয়েছে, চিন্তা করতে পারছিস কি লেভেলের টর্চার। এটা ভাই বাংলাদেশের আয়নাঘরের যা টর্চার হয়েছিল তার থেকে বেশি টর্চার, যেখানে টর্চই ছিল না। তো এই অঙ্ক অনেকে নতুন দেখছিস, চেষ্টা করো যে অঙ্কটাকে নিজে নিজে করার। একটা জিনিস শিখিয়ে দেবো আজকে, এরকম যত অঙ্ক থাকবে, যত ধরনের কোশ্চেন থাকবে, আজ থেকে সব করতে পারবি। চলো দেখ, মনে রাখতে হবে এটা আমাদের জটিল সুদ আছে, এটা কিন্তু সরল সুদ নয়। মানে জটিল সুদের খেলাটা জানিস তো যে কি লেভেলের খেলা চলে, মানে এত হারে বেড়ে যাবে জটিল সুদে, চিন্তার বাইরে। চলো সময় শেষ হলো এখন। দেখ 5 বছরে 25 গুণ আর 7 বছরে 36 গুণ। প্রথম কথায় বছরগুলো কোনো দরকার নাই, এটা 5 বছর থাকতে পারে, 9 বছর থাকতে পারে, 11 বছর থাকতে পারে, যা দেবে দরকার নাই। আমরা এগুলোকে স্কোয়ার রুটে ভাঙবো, সবসময় ভাঙবো, হ্যাঁ ইয়েস সবসময় ভাঙবো। তাহলে 25কে ভাঙলে 5 হবে, 36কে ভাঙলে 6 হবে, তাহলে আমরা এরকম লিখবো যে 5:6:5। তাহলে 5-এর মধ্যে 6 হয়ে গেল, তাহলে এক্সট্রা কত থাকলো 1, তাহলে 5-এ হয় 1, একে কত আর 100 কত, অপশন সি। তাহলে কি বললাম, এই যে অঙ্কটা থাকবে, বছর দেখা দরকার নেই, বছর যা খুশি থাকতে পারে, এখানে যাই সংখ্যা থাকবে সবসময় স্কোয়ার রুটেই ভাঙবো। এবার যদি ভাবি যে কোনটা উপরে কোনটা নিচে থাকবে, মনে রাখবে যেটা কম বছর থাকবে সেটা থাকবে নিচে,
বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। যেটা কম বছর থাকবে সেটা থাকবে নিচে, যেটা বেশি থাকবে সেটা উপরে বসবে। ধরো যদি এরকম দেয় যে 81 একটা 144, তাহলে এখানটা তোমরা গন্ডগোল করে দিতে পারো। ধরো এটা আছে তোমার 81, এটা আছে 144, তাহলে আমরা জানি এটাকে 9 হবে, এটা হবে 12। তাহলে আমরা যখন লিখবো, বলো তো কি করে লিখবো? 9/12 লিখবো নাকি 12/9 লিখবো? হ্যাঁ, 12/9 লিখবো। তাহলে বলো তো 12/9 লিখলাম, তাহলে বলো কত বেশি আছে এক্সট্রা? 12 থেকে 9 বাদ গেলো 3, তাহলে লিখবে এরকম 9 এ হয় 3, একে কত আর 100 কত? অবশ্যই মনে রাখবে। এটা 5 আর 6 আছে, তাহলে কত বেশি? 1, তাহলে 5 এ হয় 1 বেশি, একে কত 100 কত? মনে থাকবে। এই অঙ্ক যদি একবার না করিস পরীক্ষা হলে কিন্তু নামাতে পারবি না। ওই জন্য প্র্যাকটিস ব্যাচ মানে হলো বারবার বারবার বিভিন্ন অঙ্কের সঙ্গে সম্মুখীন হওয়া, যেটা লার্নিং ব্যাচে হয় না। লার্নিং ব্যাচে আমরা একই রকম শিখি, প্র্যাকটিস ব্যাচে তো কত রকম অঙ্কের সঙ্গে আমরা সম্মুখীন হলাম। তোমার বোঝা গেছে? মনে থাকবে, বছরে কোনো কাজে নাই, এগুলোকে রুটে ভাঙবো। এই অঙ্কটা দেখলি যে কেউ একদম অবাক হয়ে যাবে যে 5 বছরে 25 গুণ, যে 7 বছরে 36 গুণ, যে সুদের হার। এবার কি করে বার করবো? নেক্সট। এই অঙ্কটা অনেকজন অনেকবার করেছিস আগে, তবু চেষ্টা কর এবার আর একবার। বাকি টাকা এই চারটা হবে না, হ্যাঁ? এক ব্যক্তি তার মূলধনে 1/3 অংশ 7% সরল সুদের হারে, 1/4 অংশ 8% সরল সুদের হারে, বাকি টাকা 9% সরল সুদের হারে ধার দিয়ে মোট 485 টাকার সুদ পেলে, তাহলে মূলধন কত? এই কোশ্চেন যে কতবার এসেছে, কত জায়গায় এসেছে, তার কোনো হিসাব নাই। চলো, সময় শেষ। এক ব্যক্তি তার মূলধনে 1/3 আর 1/4 ভগ্নাংশ দিয়ে অঙ্ক থাকলে এমন একটা ধরবো যে 3 আর 4 দিয়ে কাটাকাটি যাবে। ঠিক আছে, 3 আর 4 দিয়ে কাটাকাটি যাবে, একটা বড় সংখ্যা ধরতে পারো। ঠিক আছে, তাহলে 3 আর 4 দিয়ে কাটাকাটি যাবে, 1200 ধরতে পারো বা 12 ধরতে পারো, কোনো অসুবিধা নেই। 12 ধরলে দশমিক দিয়ে আসবে, তাহলে আমরা একটা বড় সংখ্যা 1200 ধরবো। তাহলে 1200-র 1/3 বার করবো, 1/3 করলে 400 হয়। 400-র 7% মানে হবে 28। 1/4 অংশ 8% হারে, তাহলে 1200-র 1/4 বার করবো, 1/4 করলে হবে 300, এই 300-র 8% করলে হবে 24। তাহলে 400 আর 300 হয়ে গেল, 700 হয়ে গেল, বাকি থাকলো 500। তাই তো, এই 500-র কত পার্সেন্ট? 9%, তাহলে কত হবে? 45। এটাকে যোগ করো। অঙ্কে বলেছে মোট সুদ হয় 485 টাকা। বলো এটাকে যোগ করলে মোট সুদ কত হচ্ছে? মোট সুদ হচ্ছে 97। 97 মানেই হচ্ছে 485 টাকা। এক মানে কত? আর 100 মানে বার করলে কিন্তু উত্তর আসবে না, কারণ টাকাটা আমরা 1200 ধরেছিলাম, তাই 1200 মানে বার করব। ঠিক আছে, এখানটা কিন্তু অবশ্যই টেক কেয়ার, নিজের যত্ন নেবে এই জায়গাটা। কিছুই নয়, দেখ আমি সংখ্যা একটা ধরে নিলাম, যেহেতু 3 আর 4 দিয়ে ভাগ করা যায়, যা খুশি ধরতে পারো, 1200 ধরতে পারো, কোনো মানে নাই। আমি ধরলাম এই কারণে, 12 ধরলে দশমিক আসতো। তুমি এটা 12 ধরে যারা করেছো তাদের এগুলো তো 400-র 4-এর 7% তো 28 আসবে না, 0.28 আসবে। এখানে আবার অন্য দশমিকের খেলা চলে আসবে। তাহলে একটা গোটাকুটির সংখ্যা ধরবো, এমন সংখ্যা ধরবো যাতে পুরোপুরি একটা উত্তর বেরোয়। তাহলে 28 হলো, 24 হলো, আর এটা 45, মানে এখানে 97 হলো। তাহলে এখানে মোট মানে হচ্ছে, ওখানে মোট এক মানে কত, আর হচ্ছে 1200 মানে কত। তোমার বোঝা গেছে? সোনালি বলছি ক্লাস নাও দাদা, ক্লাস নাও, ক্লাস নিচ্ছই না নাকি? দেখ এত ক্লাস নেবো, ক্লাস আর সামালতে পারবে না। পরে দেখো লেখা আছে 10 জন পুরুষ ও 15 জন মহিলা
একসাথে একটা কাজ 6 দিনে করতে পারে, একই কাজ করতে একজন পুরুষের 100 দিন সময় লাগলে একজন মহিলার কাজটা করতে কতদিন লাগবে? এটাও খুব ভালো কোশ্চেন। আর আছে 25 সেকেন্ড। আসছিল উত্তর 2, এবার আসতে শুরু করেছে ডি। দেখা যাক 2 হয় নাকি ডি হয়। দেখো, আমরা আবার সাজাবো। 10 ম্যান, 15 উমেন, 6 দিনে। আর একজন পুরুষ করতে পারে 100 দিনে, তাই তো? তাহলে 6×10 = 60 ম্যান প্লাস 90 উমেন সমান হচ্ছে 100 ম্যান। এবার ম্যানটাকে এইদিকে নিয়ে এলে বুঝতে পারছো একসঙ্গে সার্ভে গুলো 40 ম্যান সমান হচ্ছে 90 উমেন। কাটাকাটি করে দাও, 2 2 4, কাটাকাটি যাবে না, তাহলে হচ্ছে 4 আর হচ্ছে 9। অঙ্কে লেখা আছে 100 দিন লাগে, তোমার এখানে কদিন লাগছে? 4। তাহলে 4 মানে 100, 1 মানে 25, 9 মানে 225। উত্তর, সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। তাহলে 4 জন মানে হচ্ছে 9 জন। তাহলে এই 4 মানে হচ্ছে ওর 100 দিন, তাহলে 1 মানে হচ্ছে 25, তাহলে 9 মানে হবে 225। সঠিক উত্তর অপশন বি হয়ে গেল। পরের দেখো। এটাও সবাই পারবে। এটা তো ভাই 30 সেকেন্ড সময় দেওয়ার কথা ছিল আমার, ভুলবশত 1 মিনিট দিয়ে ফেলেছি। কিরে, আজকে অঙ্কগুলো ভালো? এরকম অঙ্ক থাকবে? কিন্তু বাড়িতে তোমাদেরকে রেগুলার পড়াশোনা করতে হবে উত্তর নিজে থেকে দেওয়ার জন্য। আর সময় আছে 10 সেকেন্ড, 9 সেকেন্ড, সময় শেষ। দেখো তাহলে 6 ঘন্টায় 24 কিলোমিটার মানে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তোদের অনুকূলে 4 ঘন্টায় ফিরে আসে 24, তার মানে 6 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ, তার বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে হচ্ছে 1। অপশন বি হলো উত্তর। এইগুলো ভাই 10-20 সেকেন্ডের মধ্যে করতে হবে। কঠিন কোশ্চেনের জন্য সময় রাখো, বাঁচিয়ে রাখো। পরীক্ষার সময় এটাই সিস্টেম হওয়া দরকার, যে যেগুলো কঠিন হবে সেটাকে আমরা একটু সময় নিয়ে করব। তার জন্য কি করতে হবে, এই যে একটা ছেলে পরীক্ষা দিয়েছে বললো দাদা আমার জিডি ব্যাচে জিআই করতে করতে সময় শেষ করে ফেলেছি। তাহলে সময়টা যদি আমি জিআই কম লাগাতাম তাহলে ম্যাথ করার জন্য টাইম পেতাম। তাহলে কোথাও তোমাকে টাইম বাঁচিয়ে কোথাও তোমাকে টাইম দিতে হবে, না হলে সব যদি তুমি টাইম লাগাবে তাহলে কিন্তু শেষ হবে না তো। 6টা বিষয়ের গড় নাম্বার 78, যার মধ্যে 3টি ভাষা বিষয়ের মোট নাম্বার 210। তাহলে অন্য 3টি বিষয়ের গড় নাম্বার কত? এটা যেমন ভাই 10 সেকেন্ডের মধ্যেই মারতে হবে বা 20 সেকেন্ডের মধ্যেই মারতে হবে। সোজা কোশ্চেন থাকলে চেষ্টা করব যে সবার আগে উত্তর দেওয়া, আর কঠিন কোশ্চেন থাকলে উত্তর চেষ্টা করব যে পারফেক্ট উত্তরটা দেওয়া, যেন পরবর্তীকালে উত্তর আর না চেঞ্জ হয়।
দেখ যত দিন যাচ্ছে অঙ্ক তত আপডেট হতে হতে আসছে বল। প্রতিদিন দেখ এত স্যার অঙ্ক করাচ্ছে, এত ক্লাস করাচ্ছে, তাও দেখ নতুন নতুন কত রকম অঙ্ক। এইসব সমস্যা সমাধান করতে করতে তোর মাথাটা খুলে যাবে। হ্যাঁ, মানে মনে হয় যে মাথাটা ঢাকনা খুলে যাবে। ছটা বিষয়ের গড় নাম্বার 18, তাহলে 6 দিয়ে গুণ করে দাও। বলো কত হচ্ছে? 6 × 8 = 48, 6 × 7 = 42, 47 × 45 = 46, 468। ঠিক আছে, এর মধ্যে বলেছে তিনটে ভাগ হয়েছে, মোট নাম্বার 210। এখানে কেউ যেন গুলি ফেলো না, এটা মোট নাম্বার আছে, গড় নাম্বার নয়। তাহলে 210 বিয়োগ করে দাও। হ্যাঁ, 3 দিয়ে ভাগ করে দাও। 3 × 8 = 24, 3 × 6 = 18। সঠিক উত্তর হলো অপশন ডি। পরে দেখো, এটার জন্য সময় দিলাম 30 সেকেন্ড। একটা ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় 10 কিলোমিটার বেগে চলে কোনো এক স্থানে গেল, ঘন্টায় 6 কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলো, তার যাতায়াতের গড় গতিবেগ কত? সময় হয়ে গেল শেষ। উত্তর আসা প্রায় শেষের দিকে। চলো সময় শেষ। তাহলে গড় গতির ফর্মুলা জানি, 2 × 10 × 6 বা 10 + 6 মানে 16, 2xy বাই হচ্ছে x + y। গড় গতিবেগের ফর্মুলা করলে উত্তর হয়ে যেত। আর যদি এই অঙ্কটা যারা নিউ কামার, তাহলে গড় দেখে উত্তর কি করবে? 10 + 6/2 মানে করবে উত্তর 8। নেক্সট। 144টি সামগ্রী বিক্রি করলে নমিতা 6টা সামগ্রী বিক্রয় মূল্যের সমান ক্ষতির সম্মুখীন হয়, তাহলে ক্ষতির শতকরা শতাংশ কত? এটা কিন্তু সবার বলা দরকার। এটা কিন্তু সবার বলা দরকার, এটা কিন্তু উত্তর বললে দেবো না আমি। ঠিক আছে, নেক্সট নিচ্ছ কি? চলো, সময় হয়ে গেল শেষ। সঠিক উত্তর হলো অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো পরের। এ বি এর তুলনায় 3 গুণ বেশি দক্ষ কোনো একটা কাজ, এটাও তোমরা পারবে। কোনো একটা কাজ বি এর তুলনায় 10 দিনে কম সময়ে করতে পারে, তাহলে বি কাজটি একা করতে কদিন পারবে? যাদের যাদের টাইম অ্যান্ড ওয়ার্ক করানো হয়েছে তাদের প্রত্যেককে এই কোশ্চেনটা করানো আছে কর্মক্ষমতা দিয়ে। সংখ্যা আলাদা মানছি, সেম কোশ্চেন। বাহ, উত্তর এরকম উত্তর আসতে হবে একদম ঝড়ের গতিতে। আর আছে 20 সেকেন্ড। স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। এবার লেপ কম্বল থেকে বেরিয়ে আয়। দেখ আমিও লেপ কম্বল থেকে বেরিয়েছে, আবার মিশন সাকসেসের 60 করে নিয়েছি। তোরা এবার ঢাকাঢুকি নিয়ে ঢাকা থেকে বেরিয়ে আয়। তাহলে দেখ, এটা আমরা সবাই জানি যে বি তুলনায় এ 10 দিন কম সময় করতে পারে, 3 গুণ বলেছে, তাহলে এ আর বি লিখবো। এ বি এর তুলনায় 3 গুণ, তাহলে 3 আর 1, 1 আর 3 হয়ে যাবে দিনটা। অঙ্কে বলেছে যে 10 দিন কম লাগে, তোমার এখানে কদিন লাগে? 2। 2 মানে 10, 1 মানে 5, তাহলে 3 মানে 15। এগুলো না করারই দরকার, কর্মক্ষমতা অঙ্ক তাহলে তাও করে দিলাম। পরে দেখো, এ কাজে 4/5 অংশ 20 দিন করার পর বি কে সঙ্গে নেয় এবং কাজটি 3 দিনে শেষ করে, তাহলে বি একা কাজটি কতদিনে করবে? চলো 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 চলো।
আর আছে 40 সেকেন্ড। টাইম, টাইম, টাইম। কেউ দেখবে না তুমি অঙ্ক পারছো না পারছো না, সবাই দেখবে যে টাইমে করতে পারছো কিনা। কেউ তোমাকে মায়াও করবে না, কেউ তোমাকে দয়াও করবে না, সবাই দেখবে টাইমে করতে পারছো কিনা। চলো দেখো, এ কি বলেছে, 4-এর 5 করতে পারে 20 দিনে। তাহলে 5-এর মধ্যে 4 হচ্ছে 20 দিনে। তাহলে 4 মানে 20, 1 মানে 5, তাহলে 5 মানে হবে 25। তাহলে এ কাজ করতে পারছে 25 দিনে। এই তো 4 মানেই 20, 1 মানে 5, 5 মানে 25। পরে বি কে সঙ্গে নিয়ে, মানে পরে যে কাজটা করছে এ বি করছে, বা কাজটি 3 দিনে শেষ করে। আচ্ছা, প্রথমে 4-এর 5 হয়েছিল, তাহলে বাকি ছিল কত বলো তো? 4-এর 5 প্রথমে হয়ে গেছে, বাকি ছিল কত? 1-এর 5, তাই তো? 1-এর 5 3 দিনে শেষ করে, তাহলে আমার এখানে কদিন লাগছে? 1 মানে 3, 5 মানে 15। তাহলে এ বি কদিনে করতে পারছে? 15 দিনে। তাহলে এ করতে পারছে 25 দিনে, এ বি করতে পারছে 15 দিনে। এবার এ বি থেকে এ কে বার বার করতে হবে। তাহলে এ বি থেকে এ কে বার বার কি করে বার করবো? বিয়োগ করব, বা 1-এর 15 - 1-এর 25 করে দাও, উত্তর হয়ে যাবে দেখো। 75 লসাগু হবে, 25, 15 × 5 = 75, 25 × 3 = 75, তাহলে 75/2 হলো 37.5। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো সবাই। নেক্সট। এটা ভাই সময় দিলাম মাত্র 10 সেকেন্ড। চলো, উত্তর, সময়, শেষ। পরে আয়। ভাবিস না 1 মিনিটই দেবো। পুত্রের বয়সে 3 গুণ, 6 বছর পর বয়সে অনুপাত হবে 5:2। স্যান্যাল বাবু বর্তমান বয়স কত? বাহ, আশা করি এই অঙ্কগুলো সবাই পারবে, এগুলো আর বলতে হবে না। দেখ, টাইম দিয়ে করছি বলে 27খানা কোশ্চেনই দেখ হচ্ছে, নাহলে প্রত্যেকদিন 17, 18, 20টা বেশি অঙ্ক হচ্ছিল না। টাইম ধরে করছি, দেখ সলিউশনে সবগুলো বলতে পারছি। এটা সবাই পারবি। ঠিক আছে, এটা হচ্ছে স্যান্যাল বাবু, এটা হচ্ছে তার সন। 3 গুণ 6 বছর পর, যে 5:2। তাহলে সমান করে নে, নিচের ডিফারেন্স দিয়ে উপরে গুণ, উপরে ডিফারেন্স দিয়ে নিচে গুণ। নিচের ডিফারেন্স হচ্ছে 3, 3 দিয়ে গুণ করে দাও, 3 × 3 = 9, 3 × 1 = 3, 2 × 5 = 10, 2 × 2 = 4। অঙ্কে বলেছিল 6 বছর পর, এখানে বলেছে 1 বছর পর, 1 মানে হচ্ছে 6। 1 মানে 6 হলে 9 মানে 52। সঠিক উত্তর হবে অপশন সি, 52 বছর। দেখো পরের কোশ্চেন, এটার জন্য সময় দেবো পুরো 1 মিনিটই। রনি ও কমলের বয়সের অনুপাত 3:5, কোমল ও পূজার বয়সের অনুপাত 2:3। যদি রনির বয়স পূজার বয়সের 2/6 হয়, তাহলে রনির বয়স কত? আর আছে 20 সেকেন্ড।
দেখা যাক কে কি উত্তর দিচ্ছে। একটা উত্তর পেয়েছি, ডি। তন্ময় দিয়ে শুধু উত্তর আসছে। বেশ, দেখ, তার মানে এখান থেকে যে সব কিছুই বেরোবে সেগুলো শব্দ অনুপাতে বেরোবে। শব্দ অনুপাতে বেরোবে, যাই বেরোবে। অঙ্ক করছি না, করলে যাই বেরোবে অনুপাতে বেরোবে। এখানে কোনো একটা পার্টিকুলার সংখ্যা নাই। আগের অঙ্কটা দেখ, এখানে তাও বলা ছিল ছয়, একটা দেখ পার্টিকুলার সংখ্যা। এখানে দেখ কোনো একটা পার্টিকুলার সংখ্যা নয়, দেখ এটা অনুপাত দেওয়া আছে, এটাও দেখ অনুপাত দেওয়া আছে। দুই ষষ্ঠাংশ মানে 2/6, কারো 2/6। কোনো একটা পার্টিকুলার সংখ্যা নয়, তাহলে যখন বয়েস বেরোবে কোনো একটা পার্টিকুলার সংখ্যায় বেরোতে পারবেই না, তাই তো? যখন বেরোবে তখন পার্টিকুলার কারো পার্টিকুলার তো বেরোবেই না, কারণ এখানে কোনো কম্পেয়ারের জায়গা নেই। না কারো বয়স দেওয়া আছে, না বলা আছে 5 বছর পর, না বলা আছে 4 বছর পর। কিছু একটা তো বলা থাকতে হবে যার বয়স ধরে অঙ্কটা আমরা করতে পারবো। তাহলে এখানে কিছুই বলা নেই যার বয়স ধরে অঙ্কটা করতে পারবো। তাহলে উত্তর হবে ডি, নির্ণয় করা যাবে না। এটা পরীক্ষা হলে মাথার চুল ছিঁড়ে ফেলতিস। ঠিক আছে, তাই তো? তাও দেখ। আচ্ছা, দেখ আমি যেহেতু দুটো করে ক্লাস নিচ্ছি, তো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কিন্তু তোমাদেরকে রেগুলার পড়তে হবে। যদি না পড়ো, মক যদি না দাও, মকে যদি ফুল মার্কস না পাও, হয়তো যা মক নেবো তার থেকে হয়তো 4-5 নম্বর কম পাও, আবার কিন্তু ক্লাস বন্ধ হয়ে যাবে। মাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে। ঠিক আছে, সেই দায়িত্ব তোমাদের, যাতে যেটা চলছে সেটা যেন স্মুথলি ভাবে চলে। শুরুটা আমি করে দিই, তোমরা মাঝখানে এদিক ওদিক করে দাও। হ্যাঁ, তো ভাই মাথা যদি ছাটাক যায় তাহলে কিন্তু আর জিকেও বন্ধ হয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্সও বন্ধ হয়ে যাবে, আবার অঙ্কও বন্ধ হয়ে যাবে। আবার সেই ওই 10% বেড়েছে 10% কমেছে সেই অঙ্ক নিয়ে চলে আসবো। না কোনো মজা আছে, না শুধু উত্তরই দিতে থাকে, মনে হবে ক্লাস হচ্ছে না, না হচ্ছে। কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে থাকো। আমি জানি কারেন্ট অ্যাফেয়ার্স একটা বোরিং জিনিস, ভালো লাগে না, কিন্তু আমি বলছি কেউ যদি কারেন্ট অ্যাফেয়ার্স কন্টিনিউ 4 মাস পড়তে থাকিস, তাহলে তোর প্রত্যেকটা টার্ম সম্বন্ধে একটা ধারণা আসবে, যে কি কি এই কারেন্ট অ্যাফেয়ার্স এর টার্ম গুলো হতে পারে। তুই নতুন যখন শুনছিস তখন নতুনই জানছিস, তাহলে যদি টার্ম গুলো সম্বন্ধে আইডিয়া পেতে হয় 3-4 মাস লাগবে, তারপরে দেখবি ভালো লাগবে কারেন্ট অ্যাফেয়ার্স। অনেক কিন্তু সারাদিনটা শুধু কারেন্ট অ্যাফেয়ার্সই পড়ে, ভালো লাগবে দেখবি, কিন্তু একটু কষ্ট করে নিজেকে অভ্যস্ত হতে হবে। ওই জন্য বারবার বলছি কারেন্ট অ্যাফেয়ার্স একটা মকের ব্যবস্থা করেছি, সিস্টেমটাকে ধরে রাখার। মনে থাকতে চায় না এটা কোনো ব্যাপার নয়, মনে থাকবে সবারই। আজকে দেখ ভ্যালেন্টাইন ডে, আজকে না হয় আমাকেই কথা দে তোরা, যে পাশে থাকবো চিরজীবন। ঠিক আছে, তো আমাকে কথা দিলে তোরা প্রফিটই হবি, আর অন্যজনকে কথা দিলে তোরা ছেঁকাই খাবি। সুতরাং কথা দিয়ে যেতে পারিস, যতই তোরা হাস, ছেঁকা তোরা খাবেই খাবি। এবার কালের নিয়ম, যে যার সে তার নয়, যে যার সঙ্গে আছে সে তার নয়, সে হচ্ছে অন্য কারো। তবে তোমারও একটা হবে, সেটা অন্য কারোরটা তোমার হবে, নাকি? ওই জন্য বলছি আজকের দিনে তোরা কথা দিতে পারিস যে হ্যাঁ, এরপর থেকে রেগুলার ভাবে কারেন্ট অ্যাফেয়ার্স, যারা অন্তত সেন্ট্রাল পরীক্ষা দিচ্ছিস, যারা শুধুমাত্র পুলিশ দিচ্ছিস, আর আমি মনে করি না এখনকার দিনে শুধুমাত্র পুলিশ নিয়ে বসে থাকা ঠিক হবে। কারণ যখন রেল বেরিয়েছে 3-4 বছর পর, তখন অবশ্যই দেবো, ভালো করে দেবো। আমি যখন কম্পিটিটিভ আমার একটা নেশা বা পেশা, আমি যখন এটা নিয়ে আগাচ্ছি, তখন যাই পরীক্ষা হবে সিলেবাস তো একই, উল্টে এখানে ইংলিশ আবার নাই। পুলিশের পরীক্ষা যাও 10 নম্বর ইংলিশ আছে, এখানে ইংলিশ নাই। তো সেই জায়গাটা যদি নিজে কাজে লাগাতে পারি, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে, তোরা তো দেখলি যারা পরীক্ষা দিলি, একটাই কথা, কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছি না, আর জিআই গুলো বড় বড়। তো জিআইও স্যার যেটা করাচ্ছে আমিও আরো জিআই করাবো। প্লাস যখন রেলের পরীক্ষা ডেট দেবে, আহ, আচ্ছা আরপিএফ এখানে কে কে করেছিস বলতো? তো আরপিএফ এর জন্য কিছু স্পেশাল, তাহলে প্রিভিয়াস ইয়ার এসআই থেকে যেগুলো এসছে সেগুলো আমি তাহলে করিয়ে দেবো। হ্যাঁ, মানে জিআই। বেশ, করিয়ে দেবো, তাহলে একটু ধারণা পেয়ে যাবি। পর কারেন্ট অ্যাফেয়ার্সটা পর, কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া চাকরি পাবি না রেলের পরীক্ষা, এটা একদম
মন থেকে মেনে নে যে তোর দ্বারা চাকরি হবে না। রেলে যদি চাকরি করতে হয় তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তেই হবে। দেখ তোদের স্ট্রং জোন হচ্ছে ম্যাথ, অনেক ম্যাথ ভালো পারিস, জিআই তো প্রায় সবাই পারিস। এবার যে জিআই গুলো একটু টাইম লাগছে সেগুলো প্র্যাকটিস করলেই চলে আসবে, জিআই তো আর ফর্মুলার দরকার পড়ে না। আর যদি সিএটা মানে কারেন্ট অ্যাফেয়ার্স যদি আয়ত্ত করতে পারিস, দেখ আমি আগের বারে পরীক্ষা দিয়েছিলাম, সময় পারতাম না বেশি, আমি জানি ম্যাথ আর জিআই আমাকে দেখতেই হবে না, সব পারবো। হয়তো কোনোটা হয়তো সেই মুহূর্তে বুঝতে পারলাম না, একটা কি দু নাম্বার, আমি যদি জিকেটা যদি বাড়িতে পড়তে পারি বা জিকেটা যদি আমি আয়ত্ত করতে পারি, তাহলে আমি কিন্তু পরীক্ষায় পাস করে যাব। তো তোকে টার্গেট রাখতে হবে জিকেটা। দেখ আমি বলছি ভালো লাগবে না, কারণ প্রথমে যখন সবগুলি পড়বি সবগুলি তোর কাছে নতুন, কিন্তু যখন পরের মাসে পড়বি, পরের মাসে দেখবি এখান থেকে আমার 30% সেখান থেকে কোশ্চেন আছে। তুই দেখবি 2000, আচ্ছা তোরা অনেকে যারা কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার পড়িস, দেখবি আগের দিন যে কারেন্ট অ্যাফেয়ার্স করালাম জানুয়ারি মাসে, আচ্ছা বল সেখানে ডিসেম্বরে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নাই, আছে কি নাই বল? দেখবি অনেকে দেখবি ডিসেম্বর থেকে অনেকগুলো আছে, তোরা যেগুলো উত্তর দিয়েছিস। আবার যখন ফেব্রুয়ারিতে করবি দেখবি ডিসেম্বর জানুয়ারি থেকে দেখবি 30% পেয়ে গেছিস, হয়তো 70% অ্যাড হলো বা হয়তো 40% আছে। তো এইভাবে সিস্টেম বানাতে হবে যে এবার প্রথম প্রথম তো নতুন লাগবে সব জিনিসটা, ওই নতুনটাকে, হ্যাঁ 2024 ছিল থাকবে তো, ওইগুলি তো ঘুরি ঘুরি আছে কারেন্ট অ্যাফেয়ার্স। তোরা কি বলতো পড়িস না বলে সব জিনিসটাই নতুন লাগে, তাই নতুনকে তোরা অ্যাকসেপ্ট করতে যাস না। অন্য জিনিস নতুন থাকলে অ্যাকসেপ্ট করে নিস, কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স কে নতুন থাকলে অ্যাকসেপ্ট করিস না, সমস্যাই সমস্যা। পরে দেখ, দেখ বলতে বলতে আবার একটা কি চলে এলো, একটা সামান্তরিক সংলগ্ন বাহু দুটি যথাক্রমে 30 মিটার এবং 14 মিটার লম্বা, বাহু দুটির শীর্ষ বিন্দু দুটিকে যুক্তকারী কর্ণের দৈর্ঘ্য হলো 40 মিটার, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? দেখ দেখতে দেখতে একটা কোশ্চেন চলে এলো, চলো 1 মিনিট সময় দিয়েছি, 1 মিনিটের মধ্যে করার চেষ্টা করো। ওকে, চলো চলো স্পিড বাড়াও, স্পিড বাড়াও, স্পিড বাড়াও। দেখা যাক এই অঙ্কটা কজন উত্তর করতে পারলে। উত্তর দিয়েছো, আচ্ছা। আচ্ছা কোশ্চেন কিন্তু সোজা জানিস তো, ছবি আঁকে একটা, একটা সামান্তরিক আছে। হুম, সামান্তরিক সংলগ্ন বাহু দুটির যথাক্রমে 30 মিটার 14 মিটার। আচ্ছা সংলগ্ন বাহু মানে হলো একটা অপরের সঙ্গে লেগে আছে, ঠিক আছে? সংলগ্ন বাহু মানে কি বলতো, একটা আর একটা সঙ্গে লেগে আছে। তাহলে এটা যদি 30 হয়, তাহলে এটা আমি 14 লিখতে পারবো। আর লেখা আছে লম্বা এবং বাহু দুটির শীর্ষবিন্দু কর্ণের দৈর্ঘ্য 40, টোটালটা 40, তাই তো টোটালটা 40। তাহলে দেখ, একটা 14, একটা 30, একটা হচ্ছে 40, তাহলে বলতো এটা কি ত্রিভুজ পড়ে গেল? এই যে যদি এটা একটা ত্রিভুজ হয়ে যায়, বলতো এটা কি ত্রিভুজ হলো? এটা যদি ত্রিভুজ হয় কি ত্রিভুজ হলো বল? বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজ বার করতে হবে আমাদেরকে। আচ্ছা বিষমবাহু ত্রিভুজে প্রথমে এস বার করতে হবে, তাই তো? বিষমবাহু ত্রিভুজের এস বার করতে হবে মানে পরিসীমা বাই 2। তাহলে বলো এসটা কত হবে? পরিসীমা জানি কি, বিষমবাহু ত্রিভুজের যে কোনো বিষমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে এস, এস বাই, এসটা বার করতে হবে পরিসীমা বাই 2, মানে তিনটে বাহুর যোগফল বাই হচ্ছে 2, 42। তাহলে এস পেলাম 42। এবার সেই বিষমবাহু ত্রিভুজের ফর্মুলা, তাহলে একটা জিনিস দেখ, সামান্তরিকে যখন এই ধরনের কোশ্চেন থাকে, বিষমবাহু মানে কি সব বাহুগুলি অসমান, দেখ কারোর সঙ্গে কারো কোনো মিল নাই। ক্ষেত্রফল বার করার সূত্র কি? এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, আর এস মাইনাস সি। এবার এস তো পেয়ে গেলি 42, এবার করে দে 42 মাইনাস 30, 42 মাইনাস 14, 42 মাইনাস 40। বল এটাকে স্কোয়ার রুট করলে কত আসছে?
কত আছে এটাকে 168, 168 আসবে দেখবি। এবার এটা অর্ধেকটা বেরোলো, আমাকে পুরো সামান্তরিক চেয়েছে, তাহলে অর্ধেকটা যদি বেরোয় আর একটা পার্ট তো আছে, একটা পার্ট বেরোলো 168, তাহলে আর একটা পার্ট আছে, মানে ডবল করে দাও, উত্তর হবে অপশন এ 336। সব বোঝা গেল? সামান্তরিক দিয়ে যদি অঙ্ক থাকে তাহলে যেটা বেরোয় সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ফর্মুলা হচ্ছে এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এসটা কি করে বেরোবে না, পরিসীমা বাই টু, এই তিনটে বাহুর যোগফল বাই টু করলেই বেরিয়ে যাবে এস। বোঝা গেছে সবার? নেক্সট, চলো এটাই শেষ কোশ্চেন করে দেবো, পরেরটা সবাই পারবে যেহেতু। আনন্দ দীপক 22,500 টাকা এবং 35,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে 13,800 টাকা মোট লাভের মধ্যে দীপকের ভাগ কত? দেখ, তোদের এই কোশ্চেন গুলো সময় লাগছে, প্র্যাকটিস সময় এগুলো আরো একটু অ্যাডভান্স ভাবে শিখবো আমরা। বলেছে দীপক কত, তাহলে দীপক ছিল 35,000, যেটাই বেরোবে এক মানে সেটা তো এর সঙ্গে গুণ হবে, তাহলে 5 আর 7-এর মাল্টিপেল। আচ্ছা কোনটা 7 আর 5-এর মাল্টিপেল আছে, মানে 5 দিয়েও যাবে 7 দিয়েও যাবে, এটাই উত্তর অবশ্যই হবে 84। উত্তর হয়ে গেল অপশন সি। আর দেখার দরকার নাই, আমরা এসব আর শিখবো না, তো অঙ্ক শেখার জন্য তো আর ক্লাস করছি না, এখন উত্তর করছি যে তাড়াতাড়ি কি করে করতে পারবো। শেখার জন্য ক্লাস তো আমরা ভাই বেসিক শেষ করে ফেলেছি। বেশ, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, টাটা।